ময়ূকের সাথে বনলতার ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও অনুভবকে দেখাচ্ছে ময়ূক। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ময়ূক বনলতাকে থ্রেট করতে থাকে। এরপর বনলতা ফোনে কথা বলতে থাকে ময়ূকের সাথে আর বলে, কি চাইছোটা কি তুমি? কি শুরু করেছো? তুমি কি ভেবেছো এইভাবে আমাকে ব্ল্যাকমেল করে পার পেয়ে যাবে? সেটা কখনো হবে না। আমি তোমার দেখানো পথে কখনোই হাঁটবো না। এরপরেই ময়ূক বলে, আমি আর কী বা করলাম? কালকে কত সুন্দর সুন্দর ফটো ছিল, তাই তোমাকে একটু পাঠিয়ে দিলাম। দেখো বন্যা, একদিন হলেও তো তুমি আমার সাথে মিশেছো বলো, আমার সাথে প্রেম করেছো, আমরা একসাথে ঘুরেছি, খেয়েছি, ফিরেছি। তুমি এখন আমাকে ভুলে গেলে কি করে হবে বলো তো? কারণ আমি যে তোমাকে এখনও পর্যন্ত ভালোবাসি। তখনই বনলতা বলে, অনেক হয়েছে, তুমি আর আমার জীবনে এসো না। কেন বারবার আমার জীবনে এসে আমার জীবনটাকে নরক বানিয়ে দিতে চাইছো? আমি তো তোমার থেকে দূরে চলে গিয়েছি, আমাকে আমার মতন থাকতে দাও না। কেন এইসব ঝামেলার মধ্যে আমাকে জড়াচ্ছ? তখন ময়ূক বলে, কারণ আমার ওই 15 লাখ টাকাটা সত্যি ভীষণ দরকার। তুমি যদি টাকাটা না দাও তাহলে আমাকে টাকাটা কেই বা দেবে বলো? তাই তোমার কাছ থেকে আমি একটু সাহায্য চাইছি। এইটুকু সাহায্য তো তুমি আমাকে করতেই পারো বলো? বনলতা বলেন, না, টাকা কি গাছে ফলে? আর আমিই বা টাকাটা কোথা থেকে পাবো? কোনোভাবেই আমি সেই টাকার ব্যবস্থা করে উঠতে পারবো না। তোমার টাকার ব্যবস্থা করার দরকার তুমি করে নাও। কেন আমাকে এভাবে বলছো? আমি কি অনেক বড় চাকরি করি নাকি? এরপরেই ময়ূক বলে, তুমি যে আর কি করেছো সেটা যদি তোমার শ্বশুরবাড়ির লোকজন জানতে পেরে যায়। এই ধরো না, তুমি যদি এখন তোমার বরকে, ওই অনুভব চ্যাটার্জিকে সমস্ত সত্যিটা বলে দাও, তারপর অনুভব তোমাকে নিয়ে থানায় যাবে, গিয়ে আমার বিরুদ্ধে একটা কেস করবে। কিন্তু তারপর তো কি হতে চলেছে ভাবতে পারছো? তুমি যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার নাম করে আমার সাথে মন্দারমণিতে গিয়েছিলে, আমরা সেখানে কতটা ঘনিষ্ঠ হয়েছিলাম, সেই সব কিছুর প্রমাণ কিন্তু আমার কাছে আছে। তো তুমি যদি বলো আমি তোমাকে আবার দেখাতে পারি, আর তুমি যদি চাও তো আমি অনুভবকেও পাঠিয়ে দিতে পারি। এবার তুমিই বলো কি করবে। তখনই বনলতা বলে, সব কিছুর কিন্তু লিমিট থাকে, তুমি সমস্ত লিমিট ক্রস করে যাচ্ছ। দয়া করে এরকম অন্যায় করো না তুমি। কিন্তু ময়ূক কোনো কথা শুনতেই চায় না আর বলে, টাকার খুব দরকার, কোনো উপায় নেই, টাকাটা আমাকে প্লিজ দিয়ে দাও। এরপরেই বনলতা বুঝতে পেরে গেছে ময়ূককে বলে আর কোনো লাভ নেই, যা করার বনলতাকেই করতে হবে। ফোন কেটে দেয় বনলতা আর ভাবে, সত্যি সত্যি যদি অনুভবকে আমাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিওগুলো দেখিয়ে দেয় তখন কি হবে। তার মাঝখানেই লাজু চলে গেছে প্রিন্সিপাল ম্যাডামের সাথে কথা বলতে। প্রিন্সিপাল ম্যাডাম বলে, লাজবন্তী তুমি কি কিছু বলবে? লাজবন্তী বলে, হ্যাঁ ম্যাডাম, একটু দরকারি কথা ছিল। আসলে আমার বাড়ি অনেক দূরে, সেই দক্ষিণ 24 পরগনা জেলার মৌবনি গ্রামে। ওখান থেকে এখানে রোজ রোজ আসাটা তো সম্ভব নয়, তাই আমি একটা হোস্টেল চাইছিলাম, যদি কোনোভাবে ব্যবস্থা করা যেত। বেড না দিলেও হবে, আমি নিচে শুয়ে পড়বো, দরকার হলে সিঁড়ির নিচে ঘুমাবো। কিন্তু আসলে আমি যেখানে আছি সেখানে থাকা যাবে না বেশি দিন, তাই যদি হস্টেলটা পাওয়া যেত খুব সুবিধা হতো। এরপর বলুন না, আপনি ব্যবস্থা করে দিতে পারবেন? তখনই ম্যাডাম বলে, এই মুহূর্তে তো আমাদের কোনো হোস্টেলের রুম ফাঁকা নেই, তবে আর কয়েকটা দিন অপেক্ষা করো, তারপর আমরা ঠিকই একটা ব্যবস্থা তোমাকে করে দিতে পারবো। কিন্তু তোমাকে একটু ওয়েট করতে হবে, বুঝলে তো? তবে হ্যাঁ, তোমার স্কলারশিপের টাকার ব্যবস্থা হয়ে যাবে, সমস্ত ফর্ম ফিল আপ হয়ে গেছে, খুব শীঘ্রই তুমি স্কলারশিপের টাকা পাবে। এটা শোনার পর লাজু খুব খুশি হয়ে যায়। প্রিন্সিপাল ম্যাডাম বলে, তোমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে, তুমি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যেতে পারবে, এইটুকু বিশ্বাস তোমার প্রতি আছে। এর মাঝখানেই অনুভব ভাবে, অনেকটা সময় তো হয়েছে, একবার ম্যাডামকে ফোন করে দেখবো ম্যাডাম কি করছেন। এরপরই ফোন করেছে আর লাজু তখন বলে, কি হয়েছে? অনুভব বলে, কি আবার হবে, এমনি ফোন করলাম। তারপর বলো তোমার ক্লাস কেমন চলছে? তখন লাজু বলে, খুব ভালো। জানো, আজকে ম্যাডাম বলল, প্রিন্সিপাল ম্যাডাম বলল খুব তাড়াতাড়ি আমি আমার স্কলারশিপের টাকাটাও পেয়ে যাব। এটা শোনার পর তো অনুভব খুবই খুশি হয়ে যায় আর বলে, তাই নাকি? বাহ, তাহলে তো খুব ভালো হবে। এরপর লাজু বলে, এটাও বললাম যে হোস্টেলের ব্যবস্থাটা করতে, আর আজকে আমাদের সাদা কোড দিয়েছে। তখন অনুভব বলে, খুব ভালো হয়েছে, তুমি এইভাবে এগিয়ে যাও। এখন তো নিশ্চয়ই তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, ছোটোখাটো ডাক্তার হয়ে গেছো তুমি। তোমার বন্ধুবান্ধবী কাউকে বলো না,
একটা ছবি তুলে দিতে, যাতে সেই ছবিটা আমি দেখতে পারি। তখন লাজুর সেই বন্ধুটা চলে এসেছে আর বন্ধুকে বলে ছবিটা তুলে দিতে। ছবিটা তোলে লাজু আর তারপরেই অনুভবকে ফোনে পাঠিয়ে দেয়। অনুভব দেখে বলে, এই ছবিটা আমি সারাটা জীবন আমার কাছে রেখে দেব। এরপর চলে গেছে ফ্রেশার্সদের জন্য একটা ওয়েলকাম ফাংশন করা হবে, সেখানে কে কী করবে সেটা নিয়েই কথা হতে থাকে। এরপর লাজু বলে, আমি নাচ করব, কিন্তু কেউই লাজুকে নাচ করার পারমিশন দেয় না। কিন্তু লাজুও নাচর ভান্ডার বলে, আমি নাচ করবই, তোমরা কেউ আমাকে আটকাতে পারবে না। এদিকে লাজু বাড়ি ফিরে গিয়ে অনুর সাথে কথা বলতে থাকে। অনু তখন বলে, বাহ লাজু, তুমি তো এবারে খুব ভালো পড়াশোনা করছো, আর শহরে এসে এই কলেজে গিয়ে তুমি এখন শহরের সবার মতন কথা বলতে শিখে গেছো। লাজু বলে, আচ্ছা এই হেডফোনগুলো খুব ভালো শোনা যায়, বলো এগুলো কোথায় কিনতে পাওয়া যায় গো? অনু বলে, দাঁড়াও, আমার কাছে একটা নতুন হেডফোন আছে। এরপর নতুন হেডফোনটা বার করে লাজুকে দিয়ে দেয় অনু। তখনই অনুর কথা শুনে লাজু বলে, না না, তোমাকে দিতে হবে না, আমি কিনতে পারবো, তুমি বলো এগুলো শুধু কোথায় পাওয়া যায়। অনু বলে, ভালোবেসে কেউ কিছু দিলে নিতে হয়, তুমি নাও না, তুমি যদি নাও আমি খুব খুশি হব। এরপর লাজু বলে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো। এরপর তো লাজু নিয়ে নেয়। লাজু ঘরে গিয়ে রাত্রেবেলা নাচ প্র্যাকটিস করতে থাকে হেডফোনটা কানে লাগিয়ে, যাতে শব্দই কারোর ঘুম না ভেঙে যায়। এদিকে অনুভবের আর ঘুম আসে না। অনুভব ভাবে শুধু লাজুর কথা, যে লাজু এখন কি করছে। এরপর উকিঝুঁকি মারতে থাকে লাজুর ঘরে আর বুঝতে পারে যে লাজু এখনও পর্যন্ত হয়তো ঘুমায়নি। এরপর একটা শব্দ শুনতে পায়। আসলে লাজু তো ঠাম্মির ঘরে ছিল না। ঠাম্মির ঘুম ভেঙে যাবে বলে লাজু বাইরে নাচ প্র্যাকটিস করছিল। আর তখনই চলে এসেছে অনুভব আর বলে, কি করছো এত রাতে এখানে? তোমার না নতুন সিলেবাস, সব কিছুই নতুন, তুমি পড়াশোনা করছো না? কি বরের সাথে ফোনে কথা বলছো? লাজু তখন বলে, কে বললো তোমাকে যে আমি আমার বরের সাথে কথা বলছি? তখন অনুভব বলে, তা নয় তো কি, এখানে কি করছো এত রাতের বেলায়? নিশ্চয়ই তুমি তোমার বরের সাথেই কথা বলছো। তখন লাজু বলে, উল্টোপাল্টা কথা বলো না, আমি মোটেও আমার বরের সাথে কথা বলিনি, আমার একটা কাজ ছিল তাই করছিলাম, কিন্তু তুমি এত রাতের বেলা এখানে কি করছো? এরপর অনুভব বলে, সত্যি লাজু, তুমি আমাকে আজকে কিন্তু অনেক ডিসঅ্যাপয়েন্ট করলে, কারণ তুমি বরের সাথে কথা বলছিলে, আমি জিজ্ঞেস করছি তবু আমাকে মিথ্যে কথা বলছো। এগুলো করাটা একদমই ঠিক না, সেটা কি তুমি জানো? তবে একটা কথা জেনে রাখো, আমি কিন্তু সবসময় চাই তুমি বড় মাপের ডাক্তার হও, ভালো পড়াশোনা করো, অনেক অনেক বড় ডাক্তার হও, কিন্তু সেসব করতে গেলে পড়াশোনাটাও করাটা খুব জরুরি। লাজু অনুভবকে আর কিছু বোঝাতে যায় না। পরের দিন লাজু চলে গেছে আবারও কলেজে, আর সেখানে গিয়ে নাচ তো প্র্যাকটিস করেই গিয়েছে, নাচটা সবাইকে দেখাবে বলে ঠিক করে। সবাই লাজুকে ইনসাল্ট করলেও লাজু বারবার প্রমাণ করে দেয় সে গ্রামের মেয়ে হতে পারে, কিন্তু শহরের মেয়েদের থেকে কোনো অংশেই কম নয়।